নমস্কার, ৫টার ৫ মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। ৫টার ৫ মিশালি শুরুতে বিহারের খবরে নজর রাখতে হবে, কারণ বিহারের রাজনীতিতে পালাবদল, পট পরিবর্তন। নীতিশ কুমার মাত্র ৩ মাস আগে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই নীতিশ কুমার রাজ্যসভায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যসভায় তাকে প্রার্থী করছে বিজেপি। তাহলে কি এবার বিজেপির মুখ্যমন্ত্রী বিহারে? ৩ মাসের মধ্যেই বিহারে মুখ্যমন্ত্রী বদল হয়ে গেল। নভেম্বরে ভোট ছিল, জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার, সেই নীতিশ কুমার রাজ্যসভায় প্রার্থী। তাহলে এবার বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী। কি খবর পাওয়া যাচ্ছে জানবো। মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, অথচ দেখো, অত্যন্ত বড় রাজনৈতিক ঘটনা ঘটতে চলেছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিহারের যে ৫ আসনের রাজ্যসভা নির্বাচন রয়েছে, সেই ৫ আসনের মধ্যে জেডিইউ কোটার যে দ্বিতীয় আসন, সেই আসনে প্রার্থী হতে চলেছেন নীতিশ কুমার, এবং আগামীকালই তিনি তার নমিনেশন জমা দেবেন জেডিইউ রাজ্যসভার প্রার্থী হিসাবে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার, তিনি পলিটিক্স জয়েন করছেন এবং যে ক্ষমতা, এবং তিনি জেডিইউ জয়েন করার পর সম্ভবত তিনি ডেপুটি চিফ মিনিস্টার হবে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে বিহারে, সেই সম্ভাবনাই কিন্তু প্রবল হয়ে যাচ্ছে, এবং বেশ কিছু নামও ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তার মধ্যে নাম উঠে আসছে সৌরভ চৌধুরী, নাম উঠে আসছে সম্রাট চৌধুরীর নাম উঠে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নাম উঠে আসছে। তবে এই মুহূর্তের সব থেকে বড় তাৎপর্যপূর্ণ রাজনৈতিক যে খবর, সেটা হচ্ছে নীতিশ কুমার তিনি এবার রাজ্যসভার প্রার্থী হিসাবে, জেডিইউ প্রার্থী হিসাবে আগামীকাল নমিনেশন দিতে চলেছেন, এবং সেভাবেই হলে এবার রাজ্যসভায় আসতে চলেছেন নীতিশ কুমার। যেটা কখনো রাজনৈতিক ভাবে ভাবাই যেত না, বা বোধহয় মনে করা হতো না যে নীতিশ কুমার তিনি একেবারে রাজগদি ছেড়ে রাজ্যসভায় চলে আসবেন, এবং বিহারের এরকম ল্যান্ডস্লাইড ভিত্তির মাত্র কয়েক মাসের মধ্যেই যেটা ঘটবে, কারণটা কিন্তু অনেকেই আন্দাজ করতে পারেনি। তবে যেটা মনে করা হচ্ছে যে বিজেপির সঙ্গে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল নীতিশ কুমারের এই বিষয় নিয়ে, এবং নীতিশ কুমার ফাইনালি তিনি কনভিন্স হয়েছেন, এবং রাজ্যসভায় তাকে সাংসদ করা হবে, এবং জেডিইউ রাজ্যসভার প্রার্থী হিসাবে আগামীকাল তিনি নমিনেশন দিতে চলেছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নীতিশ কুমারের ছেলে নিশান্ত কুমার তিনি ডেপুটি সিএম হতে পারেন বিহারের, এবং আরো বড় যেটা খবর, সেটা হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী এবার বিজেপি থেকেই এবার বিহারের মুখ্যমন্ত্রী হবে। অতএব মৈত্রেয়ী, এখানে একটা প্রশ্ন থাকবে, তা হলো এই নীতিশ কুমারের জন্য একটা সম্মানজনক অবসরের জায়গা তৈরি, এই জমিটা কি অনেকদিন ধরেই তৈরি হচ্ছিল? তার কারণ ভোটের সময় আমরা দেখেছি যে বিজেপি এবং সহযোগী দলগুলোর মধ্যে থেকেও কখনো কখনো এই কথা উঠে এসেছে যে নীতিশ কুমার তো অসুস্থ, নীতিশ কুমারকেই মুখ করা হবে, কিন্তু নীতিশ কুমার তো অসুস্থ। ঠাড়ে ঠোড়ে কোথাও যেন বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও তার মেয়াদ বেশি দিন হবে না। দেখো, যদি খুব তাৎপর্যপূর্ণ ভাবে যদি তুমি ঘটনা পরম্পরা দেখো, বিহার নির্বাচনের সময়কাল যদি এবং তার আগের কিছু সময় তুমি দেখো, সেখানে তুমি দেখবে যে প্রথমে কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে ঘোষণা করা হয়নি, এবং সেটাই কিন্তু বিরোধীদের নিশানার সব থেকে বড় জায়গা ছিল। এবার কোথাও গিয়ে জেডিইউর যে সমর্থন বিজেপির দরকার ছিল বিহারে সরকার গঠন করার জন্য, সেটা বিজেপি বুঝেছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি জেডিইউ মুখ হিসাবে বা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে নীতিশ কুমারকে না দাঁড় করানো হতো, তাহলে নীতিশ কুমার ব্যাক আউট করতে পারতেন শেষ মুহূর্তে, এবং তার ফলে এই যে ল্যান্ডস্লাইড যে জয় বিজেপির, সেটা সম্ভব হতো না। কিন্তু দিল্লির বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পারছি, যে নীতিশ কুমারকে একটা সম্মানজনক অন্য পজিশনে দেওয়ার আলোচনা ভাবনা বিজেপির অনেক দিন ধরেই ছিল। ধন্যবাদ মৈত্রেয়ী। আমার সঙ্গে বিশ্বজিৎ দাস রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। বিশ্বজিৎ দা, নির্দিষ্টভাবে রাজনৈতিক সমীকরণ মেনে অনেক দিন ধরে ধীরে ধীরে প্রস্তুতি নিয়ে আজকের এই সিদ্ধান্ত, কি মনে হয় আপনার? যখন বিহারের নির্বাচনের ফলাফল প্রকাশিত হলো, তখন এই আশঙ্কা হচ্ছিল যে আদেও নীতিশ কুমারকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে দেখা যাবে কিনা। তোমার মনে থাকবে যে নির্বাচনের আগে মুখ কে হবে এটা নিয়ে যখন আলোচনা চলছে, তখন কিন্তু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিহারে যখন প্রচারে আসে,
তখন নির্বাচনের মুখ কে হবে, অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, সেটা কিন্তু ঘোষণা করেনি। পরবর্তীকালে দলেরই উচ্চস্তরীয় একজন নেতাকে দিয়ে বলানো হলো যে কে মুখ হবে, বিহারের রাজনীতিতে মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা বলার পরে নির্বাচন তারা লড়লেন নীতিশ কুমারকে একদম সামনে রেখে। এবং আমরা জানি নীতিশ কুমারকে বলা হয় বিহারের রাজনীতিতে চাণক্য বা সুশাসন কুমার। তাকে মুখ করে বিহারের নির্বাচনে লড়েছেন এবং বারবার বলা হচ্ছিল বিজেপি যখন অনেক বেশি আসন পেয়ে আসছে, তখন বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা মোটামুটি যারা বিরোধী থাকে তাদের সঙ্গে আসনের যদি কম পার্থক্য থাকে, তাহলে সেক্ষেত্রে বিধায়কদের নিয়ে চলে যান অন্য কোথাও, নিয়ে গিয়ে তাদের সঙ্গে বিধায়ক কেনা বেচা হয়। আবার এক্ষেত্রে দেখা গেল সহযোগী দল যাদেরকে বুঝিয়ে নীতিশ কুমারকে একই সঙ্গে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন এবং নীতিশ পুত্র নিশান্ত কুমারকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ে আসবেন বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে নীতিশের মান রাখার চেষ্টা করছেন এবং নীতিশকে পাঠাচ্ছেন রাজ্যসভায়। এবং এমনও শোনা গেছিল যে নীতিশকে কোন রাজ্যের গভর্নর করে পাঠানো হতে পারে, এরকম একটা সমীকরণ তৈরি করছিল দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি। আসলে এই রাজনৈতিক ছকে বিভিন্ন রাজ্যে এগোনোর চেষ্টা করে, তারা চেষ্টা করে যদি একক দল হিসাবেও না হয়, একক সংখ্যাগরিষ্ঠও না হয়, তাহলে তার সহযোগী দল বা অন্য দলের যারা সাংসদ আছে তাদেরকে কিনে নিয়ে বা তাদের মতামত নিয়ে গিয়ে সরকারটা ভেঙে দিয়ে বিজেপির যারা আছেন তাদেরকে মুখ্যমন্ত্রী করবেন। এক্ষেত্রেও তাই, কারণ নীতিশের মান রেখেই কাজ করতে হবে। কেন্দ্রীয় সরকারের নির্ভরতা কিন্তু অনেকটা নীতিশের উপরে নির্ভর করছে, তাই কোনোভাবে নীতিশকে চটানো যাবে না। তাই ছেলেকে নিয়ে আসছে উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজনীতিতে এবং নীতিশকে রাজ্যসভায় পাঠাচ্ছে। আগামী দিন যদি আমরা দেখি যে রাজ্যসভার পরে নীতিশকে আবার কোন রাজ্যের গভর্নর করছে, সেটাতেও অবাক হওয়ার কোনো বিষয় নেই। কারণ যে ক্র্যাচের উপর ভর দিয়ে কেন্দ্রীয় সরকার রয়েছে তার এক প্রান্তে রয়েছে নীতিশ কুমার, সেই নীতিশ নির্ভরতা, একই সঙ্গে বিজেপি তার যে বিজেপি কেন্দ্রিকতা, যে বিজেপির তার সহযোগী দলগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, বিজেপি শেষ কথা বলবে। এই যে গণতন্ত্রে যে অটোক্রেসি, সহযোগী জোটের এক সমীকরণে একটা নতুন ভাবনা নিয়ে আসছে যে জোট আমাদের থাকবে, কিন্তু জোটে অন্যরা যারা থাকবে তারা দুয়োরানির মতো, আর এরা হবে সুয়োরানির মতো। ধন্যবাদ বিশ্বজিৎ দা। যুদ্ধের আজ ভারত মহাসাগরে একটা ছবি দেখাই আপনাদের। এটি একটি ইরানিয়ান জাহাজ, কোথায় না একেবারে শ্রীলঙ্কার দক্ষিণে গল উপকূল, সেখানে এই জাহাজটি ডুবে গিয়েছে এবং জাহাজটি ডোবার আগে শ্রীলঙ্কার কাছে সাহায্য চাওয়া হয়েছিল। জাহাজ ডুবছে, শ্রীলঙ্কার পার্লামেন্টে দাঁড়িয়ে মন্ত্রী জানাচ্ছেন যে শ্রীলঙ্কার কাছে সাহায্য চেয়েছিল এই ইরানের জাহাজটি, যে জাহাজটির নাম IRIS ডেনা, ইরানের নৌবাহিনী নৌতরি এটি। এবং শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে শ্রীলঙ্কার দক্ষিণের বন্দর গল থেকে 40 নটিক্যাল মাইল দূরে এই জাহাজটি ছিল, সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছিল এবং তারপর দেখা গেল জাহাজটি ডুবে গেছে। এবার এটা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে আমেরিকা রয়েছে? 101 জন এখনো পর্যন্ত নিখোঁজ, 101 জন নিখোঁজ। সাবমেরিন থেকে হামলা চালানো হয়েছে সেরকম আশঙ্কাই তো করা হচ্ছে। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, এটা কিভাবে সম্ভব আমি একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। ভারত মহাসাগর অর্থাৎ বলতে গেলে ভারতের জলসীমার একেবারে কাছে, শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্ত, সেখানে ইরানের একটি জাহাজ নৌতরি, ইরানের সেই নৌতরিতে যদি আমেরিকাও অ্যাটাক করে বলে ধরে নেওয়া হয়, কিভাবে সম্ভব? দেখুন, ভারত মহাসাগর জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌবহর সেটা সুবিস্তৃত। 1960-এর দশকে যখন ভারত মহাসাগর খুব উত্তেজনাপূর্ণ, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোকে ফুয়েলিং বা মেরামতির স্বীকৃতি দিয়েছিল শ্রীলঙ্কা সরকার। এখন বহু বছর পরে এমন একটি উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হলো শ্রীলঙ্কার উপকূলের খুব কাছে, সেটা হচ্ছে ইরানের জাহাজ ডুবে গেল। আর এমন একটি সময় হলো যখন ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জোটে যুদ্ধ হচ্ছে। এটা হতে পারে নাশকতামূলক কর্মকাণ্ড। যদি এটা হয়ে থাকে, যেটুকু শুনলাম যে
ইরানের যে যুদ্ধজাহাজ থেকে যে মানে সাহায্য চাওয়া হয়েছিল শ্রীলঙ্কার যে উপকূল রক্ষী বাহিনীর কাছে, সেটা পায়নি বা শ্রীলঙ্কা দেয়নি, যাই হোক। কিন্তু যদি সাহায্য করার মতো সামর্থ্যের অবস্থা থাকতো, আমার মনে হয় এমন অবস্থাতে সাহায্য করা উচিত ছিল শ্রীলঙ্কার। আবার এটাও হতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ছিল, এরকম কোনো যুদ্ধজাহাজ যদি যায় শ্রীলঙ্কার উপকূল দিয়ে, তাহলে সেটা যদি ডুবে যায় সাহায্য শ্রীলঙ্কা সরকার যেন না করে। এখন পরিস্থিতি যাই হোক, কিন্তু এই অবস্থায় এতদিন পর্যন্ত পুরো বিষয়টা মধ্যপ্রাচ্যে ছিল, যার প্রত্যক্ষ প্রভাব আমাদের উপর পড়ছিল বা বিভিন্ন দেশের উপর পড়ছিল। তার কারণ তেলের দাম বাড়বে, পরবর্তীতে হয়তো তেলের দাম বাড়বে, তার জন্য জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু যুদ্ধতরী, ইরানের যুদ্ধতরী ভারত মহাসাগরের কাছে, এবং সেটাকে আমেরিকা সাবমেরিন থেকে অ্যাটাক করে সেটাকে গুড়িয়ে দিচ্ছে বা ডুবিয়ে দিচ্ছে, এটা আমাদের কাছে কতটা অস্বস্তি? অস্বস্তি দেখুন, আমেরিকার সাথে যতই আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থাক, কিন্তু যেহেতু শ্রীলঙ্কা আমাদের সাথে মেরিটাইম মানে বর্ডার শেয়ার করে এবং খুব কাছাকাছি অবস্থিত, সুতরাং শ্রীলঙ্কার খুব কাছে মানে ভারতের খুব কাছাকাছি একটি জায়গায় যদি ইরানের রণতরী ডুবে যায় এবং সেটা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ডুবোজাহাজের মাধ্যমে করা হয়, তাহলে সেটা কিন্তু আশঙ্কার অবকাশ আছে বই কি। অর্থাৎ যুদ্ধটা তাহলে এই দিকে লিঙ্গারিং করতে পারে, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় চলে আসতে পারে। এমনিও যদি জিওগ্রাফিক্যালি যদি দেখি, তাহলে ইরান খুব একটা দূরে নয়, অর্থাৎ পাকিস্তানের যে গদরপুর সেখান থেকে প্রায় 80 কিলোমিটারের মধ্যে। আবার এইদিকে শ্রীলঙ্কা যদি দেখি, পাশে আবার মালদ্বীপ রয়েছে। মালদ্বীপ একটা অসুরক্ষিত রাষ্ট্র, দ্বীপরাষ্ট্র, সেখানে নিজস্ব নৌবাহিনী নেই, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেই। সুতরাং এই অঞ্চলে ইন্ডিয়ান ওশান লিটরাল স্টেটস এর মানে যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে যদি আমেরিকার মতো শক্তিশালী দেশের নৌবাহিনীর আধিপত্য মানে বৃদ্ধি পায় এবং অন্য কোনো দেশের যুদ্ধজাহাজকে টার্গেট করে, তাহলে যুদ্ধটা কিন্তু এই পর্যন্ত বিস্তৃত হতে পারে। সেটা কিন্তু ভারতের নৌ নিরাপত্তার পক্ষে বা দক্ষিণ এশিয়ার মানে এন্টায়ার নৌ নিরাপত্তার পক্ষে একটা উদ্বেগের কারণ। দেবাশিস বাবু, সঙ্গে থাকুন প্লিজ। একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছিল যখন মনে হয়েছিল যে খামেইনিকে মারার পর, হত্যা করার পর, তারপরে ইরান হয়তো কিছুটা হলেও দমে যাবে। কিন্তু সে আমেরিকার সেই আশা যে দুরাশা হয়ে রয়ে গেল, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার কারণ দেখা যাচ্ছে ইরান পাল্টা হামলা চালাচ্ছে এবং যেখানে যেখানে আমেরিকার বেস রয়েছে সেই আরব দেশগুলোর উপরে হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, জেরুজালেমেও অ্যাটাক করছে। জেরুজালেমেও অ্যাটাক ইরানের। এরকম একটা জায়গায় দেবাশিসদার কাছে আমার প্রশ্ন থাকবে। দেবাশিসদা, আমাদের জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যুদ্ধ যতদিন চলবে ততদিন পর্যন্ত আমাদের অস্বস্তি বাড়বে, আমাদের সমস্যা বাড়বে। কি মনে হয় মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে কি অবস্থা? আদৌ এটা প্রশমিত হওয়ার কোনো জায়গা রয়েছে কি? মধ্যপ্রাচ্যের আগে যে যুদ্ধগুলো আমরা দেখেছি, সেগুলো কখনো দেখেছি ইরাক ইরান যুদ্ধ, কখনো প্যালেস্টাইন বা ইসরায়েলের মধ্যে বিবাদ, কখনো আরব স্প্রিংকে কেন্দ্র করে আমেরিকার যে ন্যাটো বাহিনীর গাদ্দাফির ব্যবস্থাকে উড়িয়ে দেওয়া, কখনো ইরাকের উপর হামলা 2003 সালে। কিন্তু সার্বিক যুদ্ধ মধ্যপ্রাচ্যে কখনো হয়নি। আর মাঝে মাঝে যেটা হয়েছে 2014-15 সময় আইসিসের মানে উদ্ভব এবং সেখানে একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী নৈরাজ্য। কিন্তু এই যুদ্ধ দেখা যাচ্ছে ইরান একদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমেরিকার যে অন্যান্য মানে মিত্র রাষ্ট্রগুলো, ছোট ছোট মিত্র রাষ্ট্র, বাহরাইন শুরু করে কুয়েত, ইউএই, সেগুলোর উপর আক্রমণ করছে। কেন? কারণ মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, নৌঘাঁটি রয়েছে, সে বিমান ঘাঁটি রয়েছে। সুতরাং সেখানে এটা একটা দিক। পাশাপাশি এটা কিন্তু শিয়া সুন্নি যে লড়াই মধ্যপ্রাচ্য জুড়ে, সেটারও একটা লড়াই। কারণ হচ্ছে একদিকে শিয়া শক্তি মানে ইরানের নেতৃত্বে এন্টায়ার সুন্নির দুনিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্য, তাদের বিরুদ্ধে লড়াই, আবার ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই। এটা হচ্ছে পলিটিক্যাল আসপেক্ট, মানে পলিটিক্যাল ইসলামের ব্যাপারটা। আর দ্বিতীয়ত যে স্ট্র্যাটেজিক্যালি যদি দেখি, যে দীর্ঘদিন ধরে ইরানকে কোণঠাসা করার জন্য যে ইরানের বিরুদ্ধে বলা হয়েছিল, ইরান একটি রোগ স্টেট, আমেরিকা দাগিয়ে দিয়েছিল এবং সেখানে গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে বা সরবরাহ করে অন্য দেশকে পরমাণু প্রযুক্তি, এই অভিযোগ হেনেছিল। এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষক দল পাঠিয়েছিল, কিন্তু কিছুই পায়নি ইরানে। তারপর ইরানের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা, একঘরে করে দেওয়া, এগুলো করা হয়েছে। এবার যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কেমানের মৃত্যু হয়েছে, মেরে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলি শক্তি, সেহেতু তারা এটা শেষ দেখে ছাড়বে। কারণ ইরানের দেখুন অর্থনৈতিক বিপর্যস্ত হলো, এবং এই শেষ দেখতে গিয়ে যত দিন যাবে, ততদিন যুদ্ধ গড়াবে, ততদিন পর্যন্ত
অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকবে, অশান্তির পরিবেশ তৈরি হয়ে থাকবে মধ্যপ্রাচ্যে, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব প্রায় সব দেশকেই ভুগতে হবে। হরমুজ প্রণালী এমন একটি জায়গা, যে জায়গা দিয়ে তেল আসে, যে তেলের 40% অন্তত ভারতের আমদানির 40% তেল আসে হরমুজ প্রণালী দিয়ে। শুধু তাই নয়, চীনকেও অপেক্ষা করতে হয় তেলের জন্য। এই হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে, কিন্তু হরমুজ প্রণালীর দখল নিয়ে রেখেছে ইরান। সেখান দিয়ে কোনো ট্যাঙ্কার এলে বা কোনো জাহাজ এলে সেই জাহাজকে আটকে দিচ্ছে বা সেই জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহার করা হবে, অর্থাৎ মার্কিন নেভি তারা কর্ডন করে নিয়ে আসবে এবং তারা হরমুজ প্রণালীতে যদি কোনো রকমভাবে ইরান কিছু করতে চায় তাহলে তা আটকাবে, কোনোভাবেই যাতে সচল রাখা যায়, যেভাবে হোক হরমুজ প্রণালী সচল রাখতে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে মার্কিন নেভি ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কিন্তু ট্রাম্পের এই হুঁশিয়ারির বাস্তবিকতা কতটা যৌক্তিকতা রয়েছে? চীন যদি এই হরমুজ প্রণালীর দখল পুরোপুরি আমেরিকা নিয়ে নেয়, তাহলে চীন কি চুপ করে বসে থাকবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা তা মনে করছেন না। হরমুজ প্রণালী এখনো ইরানের কন্ট্রোলে আছে, কিন্তু আমেরিকা চেষ্টা করবে যে সেটাকে ইরানের কন্ট্রোল থেকে বার করে নিজের কন্ট্রোল প্রত্যক্ষভাবে নাও আসে, ইসরায়েল বা ইউএই সংযুক্ত আরব আমিরশাহীর হাতে কিছুটা কন্ট্রোল তুলে দিতে। ইউএই, ইরান এরা কিন্তু এই হরমুজ প্রণালীর খুব কাছাকাছি আছে। ইউএই সংযুক্ত আরব আমিরশাহী তারা কিন্তু আমেরিকার বন্ধু, আমেরিকার অনেক সামরিক ঘাঁটিও সেখানে আছে। চীন কিন্তু এটা কখনোই হতে দেবে না। হরমুজ প্রণালীর কন্ট্রোল যদি ইসরায়েল, ইরান বা ইউএইর হাতে চলে যায়, সেটা কিন্তু চীনের অর্থনীতির পক্ষে একটা মারাত্মক ব্যাপার হবে। সেক্ষেত্রে চীন অল আউট যদি যেতে হয়, আমরা ঠান্ডা যুদ্ধের সময় দেখেছি অনেক সময় আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক হুমকি দিয়ে অন্য পক্ষকে পিছিয়ে এনেছে। আমার ধারণা চীন কিন্তু একটা আলটিমেটামের দিকে যাবে। চীন একটা হুঁশিয়ারি দেবে, প্রয়োজনে পারমাণবিক হুঁশিয়ারি দেবে, রাশিয়াও তাই করবে। হরমুজ প্রণালীর দখলদারির লড়াইয়ে আখেরে ক্ষতি হচ্ছে তো বাজারে। এই ক্ষতি বা এই ধাক্কা সামলাতে পারবে ভারত? কিভাবে সামলাবে? বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। ট্রাম্প বলছেন আর কয়েকদিন পরে হয়তো যুদ্ধের পরিসমাপ্তি হবে, 4 সপ্তাহের কথা বলা হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তেলের দাম হয়তো কমে যেতে পারে। এটা আমি বলবো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। মধ্যপ্রাচ্যের যে তেলের ভান্ডারগুলো আছে সেটা কিন্তু তেলের ভরকেন্দ্র, সারা বিশ্বের জ্বালানি কিন্তু সেই জায়গা থেকে যাচ্ছে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে প্রত্যেকটা দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদেরকে একটু আস্থা দেওয়ার জন্য হয়তো ট্রাম্প এই মন্তব্যটা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেরকম কোনো সম্ভাবনা নেই। ভারতবর্ষের অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য সরকারের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যাতে বাধাপ্রাপ্ত না হয়, তাতে যাতে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট হয়, সরকারের এই দিকগুলো দেখতে হবে। শুধু তাই নয়, কর্মসূত্রে মধ্যপ্রাচ্যে অনেক মানুষ রয়ে গেছেন, অনেক ভারতীয় রয়ে গেছেন এবং প্রচুর ভারতীয় সেখানে ট্যুরিস্ট হিসেবে যান, পর্যটক হিসেবে যান। দুবাই অন্যতম পর্যটন কেন্দ্র। আমার সঙ্গে এই মুহূর্তে দুবাই থেকে সরাসরি এমনই একজন পর্যটক রয়েছেন, আশিস পণ্ডিত, যিনি বেড়াতে গিয়েছিলেন দুবাইয়ে, কিন্তু সেখানে তিনি আটকে পড়েছেন। আশিস বাবু, কি অবস্থা ওখানকার এখন? প্রথমত আমি বেড়াতে যাইনি, আমি এখানে আমার ব্যবসার কাজে ছিলাম এবং আমার রোববার দিন ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু রোববারের ফ্লাইট শনিবার দিন এই অবস্থা যখন হলো ওটা ক্যান্সেল হয়ে গেল এবং তারপরে আবার আমাকে আজকের ফ্লাইট দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল আবার সেই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল এবং এখন এইভাবে চলছে, অনিশ্চয়তার মধ্যে রয়েছি। 4 দিন হয়ে গেল, শনিবার থেকে বুধবার পর্যন্ত। অবস্থা দিনকে দিন আরো খারাপ হচ্ছে। প্রথমবার অত বুঝতে পারিনি দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা বোঝা গেছে যে কিছু আওয়াজ শোনা গেছে চারিদিকে এবং মিসাইলের আওয়াজ। তারপরে আস্তে আস্তে সমস্ত লোকজন যারা হোটেলে ছিল
তাদের হোটেলেই থাকতে হয়েছে এবং বাইরের লোকজন বাইরে খুব একটা দেখা যাচ্ছিল না, এবং দিনকে দিন সেটা আরো রিডিউস হচ্ছে। আজকের যে অবস্থা, কালকে যেটা হয়েছিল যে কালকে এখানে ইউএসএ এম্বাসিতে একটা মিসাইলের আওয়াজ হয়েছিল, সেটা পড়েছে না আটকানো হয়েছে সেটা বোঝা যায়নি, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ফ্লাইটও ক্যান্সেল হয়ে গেছে। এখন যেটা খবর পাওয়া গেল যে 7 তারিখ পর্যন্ত নতুন কোনো টিকিট হবে না, যারা পুরনো যারা আটকে আছে তাদের পাঠানো হবে। কিছু যে পাঠানো হচ্ছে তা নয়, কিন্তু আশ্চর্যজনক ভাবে কলকাতার কোনো ফ্লাইট যাচ্ছে না, কোনো কলকাতার ফ্লাইট যাচ্ছে না। এটা মানে এয়ার স্পেস বন্ধের জন্য না কলকাতা একটু দূর বলে। এবং আমি আজকে যেমন কলকাতার টিকিট করা ছিল, আমার সঙ্গে একজন সহকর্মী আছেন, তার আজ রাতের ফ্লাইট করা ছিল, দুটোই ক্যান্সেল হয়ে গেছে এবং 6 তারিখে যাবে বলছে। আমাকে 6 তারিখেও টিকিট দেয়নি, আমাকেও দেয়নি, ওনাকে দিয়েছে। যাই হোক, খুবই অনিশ্চয়তার মধ্যে রয়েছি এবং এখানে মানুষজনও খুব অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বেশিরভাগই অনিশ্চয়তা যারা দেখা যাচ্ছে যারা আটকে গেছে তাদের মধ্যে। সাধারণ লোকজন তো তাদের বাড়িঘর আছে, তারা বাড়িঘরে চলে যাচ্ছে, কাজকর্ম করছে। আর রামাদান বলে ওই কাজ এবং বাড়ি এইটার মধ্যেই রেস্ট্রিকশন থাকছে টোটাল ব্যাপারটা। আশিসবাবু, ভারতীয় দূতাবাস থেকে যোগাযোগ করেছে আপনার সঙ্গে? না, ভারতীয় দূতাবাসের সঙ্গে আমি তারা যে আমাকে হেল্পলাইন নাম্বারগুলো দিয়েছিল সেগুলো আমরা যোগাযোগ করেছিলাম, কোনোভাবে কোনো যোগাযোগ করেনি। আমি অন্য চ্যানেলেও এমইএতে তাও মানে বলে আমি ইভেন অ্যাম্বাসাডারকেও জানি মানে ইনফর্ম করা হয়েছে আমার ব্যাপারে, যে আমি মানে একজন অসুস্থ, আমার বাইপাস সার্জারি হয়েছে, আমার ওষুধ নেই, কিছু নেই, সমস্ত কিছু মানে ওষুধ ছাড়া আমার চলছে। আর এখানে যে ওষুধ কিনে খাবো মানে সেই ধরনের বুঝতে পারছে না যে আমার অল্টারনেট কোন ওষুধটা হবে, এবং খুব প্রবলেমে রয়েছে। এবং ভারতীয় দূতাবাস থেকে বলছে যে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু আমি নিজে ভুক্তভোগী। আমি সকালে তাদের হেল্পলাইন, তাদের হোয়াটসঅ্যাপ, আমার কাছে হোয়াটসঅ্যাপ মেসেজও আছে, সেটাও আমি এমইএতে পাঠিয়ে দিয়েছি। দেখা যাক যদি আজকের মধ্যে কিছু করে টরে ওরা, আমি জানি না, কিন্তু কোনো যোগাযোগ করেনি। ধন্যবাদ আশিসবাবু, আমরা আশা করব খুব দ্রুত আপনি ফিরে আসবেন, পরিবারের কাছে ফিরে আসবেন। ধন্যবাদ। দুবাইতে আটকে রয়েছেন, ব্যবসার কাজে গিয়েছিলেন আশিস পণ্ডিত। তিনি বলছেন কি অবস্থায় তিনি সেখানে রয়েছেন। ভারতীয় দূতাবাসের কাছ থেকে কোনো রকম কোনো বার্তা তিনি পাননি বলেই তিনি জানাচ্ছেন।